গল্পকথার আসর, কিছু ভয় আর কিছু রোমাঞ্চকর ঘটনা প্রতি শুক্রবার রাতে আর প্রতি রবিবার দুপুরবেলা থাকবে ঘটনার সম্ভার। আমাদের প্রিয়জনেরা যখন আমাদের ছেড়ে চলে যায়, সেটা একটা বিশাল শোকের কারণ। তখন আমরা তাদের বারবার স্মরণ করি, তাদের জন্য কাঁদি। তারা কিন্তু তখন আমাদের মোহ ত্যাগ করে পরলোকে যেতে পারে না। এটা তাদের কাছে কিন্তু প্রচণ্ড কষ্টের একটা ব্যাপার। আবার আমরা এমন অনেকেই আছি যারা মৃত ব্যক্তির ছবির সামনে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে থাকি বিশেষ বিশেষ দিনে। আবার সেই খাবারগুলোকেই কখনো কখনো আমরা প্রসাদ বলে গ্রহণ করি। এটা কিন্তু আপনার জীবনে একটা বড় শোকের কারণ হয়ে উঠতে পারে পরবর্তীকালে। এছাড়া যাদের সামনে আমরা এই খাবারগুলো পরিবেশন করছি, তারা তো খাবার মতো অবস্থায় থাকে না, যা তাদের আরো বেশি কষ্ট দেয়। শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনাটি পাঠিয়েছেন পলাশদা। তিনি এর আগে আরও একটি ঘটনা পাঠিয়েছিলেন, তার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা। যখন তিনি প্রথম একটি গ্রামে পোস্ট অফিসে জয়েন করেন এবং সেখানে থাকাকালীন অবস্থায় তার সাথে যে ঘটনাটা ঘটেছিল তা তিনি আমাদের সাথে শেয়ার করেছিলেন। কিন্তু আজ থাকবে তার মামাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। মেদিনীপুরের ঘাটালের কাছে তার মামার বাড়ি। তার মামাতো ভাই সঞ্জীব। সেই সঞ্জীব তার প্রচণ্ড আদরের, আর তার সাথে ঘটেছিল এই ঘটনাটি তিনি যেমনভাবে আমাকে বলেছেন, আমি চেষ্টা করছি সেটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার। আমার মামাতো ভাই সঞ্জীব আমার বড় আদরের। ও আমার থেকে অনেকটাই ছোট। সুবীর হচ্ছে ওর খুব কাছের একটা বন্ধু। ছোটবেলা থেকে তারা একসাথে মানুষ হয়েছে। একেবারে পাশাপাশি বাড়ি সুবীর আর সঞ্জীবদের। একসাথে স্কুল, কলেজ, টিউশন সবই ছিল তাদের। দুজন ঠিক দুই ভাইয়ের মতো বড় হয়েছে, যাকে বলা হয় একেবারে হরিহর আত্মা। এর মধ্যেই সুবীর একটা ভালো জায়গায় চাকরিও পেয়ে যায়। এদিকে সঞ্জীবের বাবা মানে আমার মামার বড় চালের ব্যবসা রয়েছে, সেটি দেখাশোনা করত সঞ্জীব। কাজ থেকে ফেরার পর সন্ধেবেলায় সুবীর রোজ সঞ্জীবদের দোকানে এসে জমিয়ে আড্ডা বসাতো। তারপর দোকান বন্ধ হয়ে গেলে দুই বন্ধু মিলে অনেক রাত করে আড্ডা দিয়ে ঘরে ফিরত। এই নিয়ে মামা মামি আর ওইদিকে সুবীরের বাবা মা প্রায় দিন বকাবকি করত তাদের এই রোজ দেরি করে ফেরা দেখে। এদিকে এরই মধ্যে সঞ্জীব একটা বাইকও কিনে ফেলেছে। দুজনে তাই মাঝে মধ্যেই এই বাইক নিয়ে অনেক দূরে ঘুরতে বেরিয়ে যেত। আর রাত্রে যেহেতু ফিরত, মামা মামির প্রচন্ড টেনশন হতো এদের দুজনকে নিয়ে। বেশ ছিল দুজন, কিন্তু এরই মধ্যে হঠাৎ করে সুবীরের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা গেল। সে চুপচাপ থাকে, কেমন যেন একটা মন মরা হয়ে থাকে। কারোর সাথে কথা তেমন ভাবে বলতে চায় না। সঞ্জীব তাকে বারবার কারণ জিজ্ঞাসা করে। যে সুবীর তাকে সব কথা বলতো, সেই সুবীরই কেমন যেন এই ব্যাপারে একটা কথাও তাকে বলতে চায় না। সঞ্জীব যখন বারবার তাকে জিজ্ঞাসা করে, হঠাৎ একদিন সুবীর বলেই দেয় কারণ। সে বলে সে যখন ঘুমিয়ে থাকে, সে দেখে তার মাথার সামনে কারা যেন প্রতি রাতে এসে বসে থাকে। তারা নিজেদের মতো কথা বলে, গল্প করে, আর যাদের দেখে সুবীর প্রচণ্ড ভয় পায়। একটা সময় কোথায় যেন তারা মিলিয়ে যায়, কিন্তু এই কথা সে বলবে কাকে? কারণ কেউ তো এই কথা বিশ্বাসই করবে না। সঞ্জীবও যে এই ব্যাপারটা খুব একটা সিরিয়াসলি নিয়েছিল তা কিন্তু নয়। সঞ্জীব তাই বলেই বসে, তুই তো এটা স্বপ্নই দেখিস, তাতে ভয় পাওয়ার কি আছে? সুবীর তখন রেগে গিয়ে বলে, তুই যদি দিনের পর দিন একই স্বপ্ন
রোজ দেখতে থাকিস, তাহলে সেটা কি স্বপ্ন বলা যায়? সঞ্জীব এই কথা শুনে সুবীরকে বাড়িতে সব কিছু জানাতে বলে। বাড়ির লোকজন যখন এই কথা শুনে তারাও ভারী অবাক হয়ে যায়। এর দুদিন যেতে না যেতে হঠাৎ একদিন রাতে সুবীর প্রচণ্ড জ্বরে পড়ে। সারা রাত জ্বরে সে ছটফট করতে থাকে। বাইরে সেদিন প্রচণ্ড বৃষ্টি, এদিকে সুবীরের জ্বরও বেড়ে চলেছে ক্রমাগত। এত বৃষ্টিতে কোনো গাড়িও পাওয়া যাচ্ছে না যে তাকে সেই রাতে হসপিটালে নিয়ে যাওয়া যাবে। তাকে মাথা ধুয়ে দেয়া হয় বারবার, তাকে জলপট্টি দেয়া হয় সারা রাত ধরে, কিন্তু জ্বর কিছুতে কমে না। অনেকটা রাতে তার জ্বর আরো বেড়ে চলে। সেই দিন সারা রাত সঞ্জীবের বাবা মা সুবীরদের ঘরেতেই কাটিয়ে দেয়। সারা রাত গিয়ে যখন ভোরের আলো একটু ফোটে, তখন সুবীরের জ্বর কিছুটা নেমেছে, তার গাও কিছুটা ঠান্ডা হয়েছে। সঞ্জীবের বাবা মা ঠিক করে তারা সকালবেলায় নিয়ে যাবে সুবীরকে একটা হসপিটালে। ততক্ষণের জন্য তারা বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে নিক, কারণ এত ভোরবেলা সেখান থেকে কোনো রকম গাড়ি তো পাওয়া যাবে না, তাই তাকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হবে না। এই বলে তারা নিজেদের বাড়ি ফিরে যায়। কিন্তু সকাল হতে না হতেই সুবীরের মা চিৎকার করে কেঁদে ওঠে। সবাই দৌড়ে গিয়ে দেখে সুবীর আর নেই। বাড়ি জুড়ে তখন শোকের ছায়া। কেউ সুবীরের মৃত্যুটাকে মেনে নিতে পারছিল না। সুবীরের বাবা মা সঞ্জয় প্রচণ্ড ভেঙে পড়ে, কিন্তু নিয়তিকে তো মানতেই হবে, সেখানে যে কারোর জোর খাটে না। এইভাবে দেখতে দেখতে 13 দিন কেটে যায়, কিন্তু সে কোনো দোষ পায়নি ঠিকই, তবে এখান থেকেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। সুবীরের মা এরপর থেকে প্রতিদিনই কান্না চিৎকার বাড়িতে শুরু করে দেয়। সে ছেলের জন্য পাগলের মতো শোক করতে থাকে। সবাই তাকে অনেক করে বোঝায়, কিন্তু মায়ের মন তো সেই বারণ কি আর শোনে? এরপর সুবীরের বাবাও তাকে বারণ করতে থাকে এভাবে কান্নাকাটি না করতে, কিন্তু সুবীরের মা কোনো কথাই কানে তোলে না। সে যা খায় আলাদা করে সুবীরের জন্য তুলে রাখতে শুরু করে। খেতে বসলে একটা থালায় সুবীরের জন্য ভাতও বেড়ে ফেলে। এমনভাবে চলতে চলতে সুবীরের বাবা ভীষণভাবে রেগে যায়, কিন্তু এই রকম কান্নাকাটি করে বলে তার বাবা কিছুই বলতে পারে না। কিন্তু সুবীরের বাবা বুঝতে পারে এবার থেকে তাদের বাড়িতে শুধু তারা দুজন নয়, তারা ছাড়াও অন্য কারোর উপস্থিতি সে অনুভব করতে থাকে। কখনো মনে হতে থাকে ঘরের মধ্যে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে, কখনো আবার ঘরের চেয়ারটা কেমন একটা আওয়াজ করে, মনে হয় চেয়ারের ওপর কেউ যেন বসে রয়েছে। সুবীরের ঘরে পাতা বিছানার চাদরও কখনো কখনো ওলট পালট হয়ে পড়ে থাকে। এমনও মনে হয় ঘরে যেন একটা সুন্দর গন্ধ বেরায়, সেই গন্ধটা অন্য কিছু না, সুবীর যে পারফিউম ইউজ করত, মাঝে মধ্যে থেকে থেকেই সেই পারফিউমের গন্ধ সারা ঘর ছেয়ে যায়। এরই মধ্যে একদিন সঞ্জীব নিজের ঘরে শুয়েছিল। অনেক রাতে হঠাৎ তাকে যেন কেউ ডাকে, আর এই গলার স্বর তার বড় চেনা। এ তো সুবীরেরই গলা, সেই যেন সঞ্জীবকে ডাকছে। সঞ্জীব প্রথমে ধড়পড় করে ওঠে, ভাবে সে কি ভুল শুনছে। না, সেদিন শুধু একা সঞ্জীব এই আওয়াজ শোনেনি, সঞ্জীবের মাও ওই রাতে এই ডাক স্পষ্ট শোনে। পরের দিন সকালে সঞ্জীবের মা সুবীরের বাড়িতে যায়, সুবীরের বাবাকে এই কথা বলে। সুবীরের বাবা তখন এতদিন ধরে তাদের বাড়িতে কি কি ঘটছে সেই সব কথা তাকে জানায়। এই সব শুনে সঞ্জীবের মা বড় অবাক হয়ে যায়।
সঞ্জীবদের বাড়িতেও দিনে দিনে একই ঘটনা ঘটতে থাকে। ঘরের বাইরে মনে হয় কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। কখনো একটা সেই চেনা পারফিউমের গন্ধ বাতাসে ভেসে আসতে থাকে, কখনো কেউ অনেক রাতে সঞ্জীবকে ডাকে। একদিন অনেক রাতে সঞ্জীব বাথরুমে যাবে বলে যখন ঘর থেকে বেরায়, বাড়ির উঠানে তার বাইকটা ছিল। বাথরুমে যাবার সময় সে খেয়াল করেনি, কিন্তু বাথরুম থেকে বেরিয়ে বাইকের দিকে যখন তার চোখ পড়ে, সে দেখে বাইকের উপর একটা কালো ছায়া বসে রয়েছে। সে যেন আস্তে করে বাইকের ওপর থেকে উঠে বেরিয়ে যাচ্ছে। পরদিন সকালে সঞ্জীব তাড়াতাড়ি তার বাবা মাকে এই সব কথা জানায়। সঞ্জীবের বাবা পরের দিনই ঠাকুরমশাইয়ের সাথে দেখা করে, সেখানে গিয়ে সব কথা বলে। ঠাকুরমশাই সুবীরদের বাড়িতে যান, সুবীরের বাবার সাথে কথা বলেন, ওনাদের বোঝান সুবীর মারা গেছে, কিন্তু সে মায়ায় আটকে পড়ে রয়েছে এখনো। এতে সে মুক্তি চাইলেও মুক্তি পাবে না। তার প্রথম বার্ষিকী আসতে চলেছে, সেখানে কিছু নিয়ম নীতি রয়েছে। সেই নিয়মগুলো করার পরে আরো এক্সট্রা কিছু কাজ করা হবে, যাতে সুবীরের আত্মা মুক্তি পায়। সুবীরের বাবা সব কথা শোনে, তিনি বুঝতেও পারেন এটা বড় প্রয়োজন রয়েছে, কিন্তু সুবীরের মা সেই একই রকমভাবে কান্নাকাটি করতে থাকেন। সুবীরের মাকে গিয়ে বোঝান ঠাকুরমশাই, এতে তার ছেলেরই ক্ষতি হচ্ছে, শুধু তার ছেলের নয়, তাদেরও ক্ষতি হচ্ছে। এমনকি সঞ্জীব যে তার ছেলের মতো, তারও কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে যদি এই নিয়ম মানা না হয়। সেদিন যেন কোনো মতেই সে কান্নাকাটি না করে, তাহলে সুবীরের আত্মা শান্তি পাবে না, সে এখানেই থেকে যাবে। তাকে যেন শান্তি ভরে যেতে দেয়া হয় পরলোকে। এরপর সেই দিন উপস্থিত হয়, সব নিয়ম মেনে সুন্দর করে কাজ করা হয়। এরপর সুবীরের উদ্দেশ্যে পুকুর ঘাটে গিয়ে কিছু খাবারও দান করা হয়। সেখানে পুরোহিত মশাই তার মাকে দিয়ে বেশ কিছু কথাও বলান, যাতে তার আত্মার শান্তি হয়। সেই সব জিনিসপত্র দিয়ে আমরা সকলেই জানি, যখন পিণ্ড দেয়া হয় আর পিছন ঘুরে তাকাতে নেই। সুবীরের মাকে দিয়েও সেই কাজই করানো হয়। কিন্তু সেই মায়া ছেড়ে পরলোক যেতে যে কষ্ট, সেই কষ্ট বহিঃপ্রকাশ ঘটে সেই দিন। সেই সময় পুকুরের ধারে যারা ছিল তারা সবাই সাক্ষী। চারপাশে কোথাও কোনো হাওয়া বাতাস নেই, কিন্তু যেখানে খাবার দেয়া হয়েছে ঠিক সেখানে তখন কোথা থেকে এত হাওয়া এসে জটলা পাকিয়েছিল যে মনে হচ্ছে যেন রীতিমতো ঝড় উঠেছে। কিছু সময়ের মধ্যে সেই হাওয়া সব কিছু থেমে যায়। এরপর থেকে সুবীরের উপস্থিতি আর কেউ কখনো অনুভব করেনি। এই ছিল আজকের ঘটনা। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনাদের জীবনে ঘটে থাকে এমন কোনো ঘটনা, তাহলে আমাকে পাঠাতে ভুলবেন না কিন্তু। ডেসক্রিপশন সেকশনে সমস্ত লিংক দেওয়া রয়েছে। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এমন নতুন নতুন ঘটনা আরও শোনার জন্য। আজকে থাকবে আরও একটি ঘটনা আপনাদের জন্য। গল্প কথার আসর। এই যে ঘটনাটি আপনাদের সাথে ভাগ করে নেব, ঘটনাটি নন্দীগ্রামে ঘটে যাওয়া একটি প্রচণ্ড মর্মান্তিক ঘটনা। আজকের ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম রমা। রমা খুব ছোট্ট একটি মেয়ে, মাত্র 18 বছর বয়স। এই বয়সে মানুষ অনেক রকমের ভুল করে, আর সেই ভুলের মাসুল তাকে দিতে হয় সারা জীবন ধরে। রমাও ঠিক তেমনই একটা ভুল করে বসেছিল, যেমন আর 5টা অনেক মেয়ে সেই ভুলের শিকার হয়। সে অল্প বয়সেই ভালোবেসেছিল একটি ছেলেকে।
বাবা মার অমতে পালিয়ে গিয়ে লুকিয়ে সে বিয়েও করে ফেলে। গ্রামের দিকে, সেখান থেকে স্কুল কলেজ অনেকটা দূর। সেখানে তো এমনও হয় অনেক মেয়েকে পড়াশোনা করার সুযোগটা পর্যন্ত দেয়া হয় না। অল্প বয়সেই বেশিরভাগ ছেলেমেয়ের বিয়ে দিয়ে দেয়া হয়। কিন্তু রমার বাবা মা তাও চেয়েছিল নিজের মেয়ে পড়াশোনা করুক, অন্তত নিজের পায়ে দাঁড়াক। এমন মানসিকতা রমাদের মতো বাড়িতে খুব কম লোকেরই থাকে। তার বাবা খেতে কাজ করে, তার মাও লোকের বাড়িতে বিড়ি বাঁধার কাজ করে। তারপরেও তারা চেয়েছিল তাদের মেয়ে শিক্ষিত হোক, তাদের মেয়ে নিজের পায়ে দাঁড়াক। কিন্তু রমা সেই জিনিসটাই বুঝতে পারেনি। সে ভালোবেসে ফেলেছিল তাদের পাশেরই গ্রামের একটি ছেলেকে। মইদুল তার নাম। ছেলেটি মুসলিম, কিন্তু রমার বাবা মার এখানে ছিল বড়ই আপত্তি। যদি করলই বা একটা মুসলিম ছেলেকে করলো। এখানে আমি জাতপাতের কথা বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবলেমগুলোই আমরা সামনে দেখতে পাই। রমার ক্ষেত্রেও সেই প্রবলেমটাই হয়েছিল। রমার বাবা মা তখন রমার সাথে সব রকম সম্পর্ক ত্যাগ করে দেয়। রমা ধীরে ধীরে বাবা মায়ের থেকে অনেকটা দূরে চলে যায়। সে নতুন স্বপ্ন নিয়ে নতুন করে ঘর বাঁধে মইদুলের সাথে। মইদুলও ক্ষেত মজুরেরই কাজ করত, আর কখনো কখনো রাজমিস্ত্রি কাজ করার জন্য সে বাইরেও যেত। কিন্তু রমার মা বাবা রমার এই নিয়তি কিছুতেই মেনে নিতে পারছিল না। রমা তখন ক্লাস 11-এ পড়ত। সে যখন বিয়ে করে মইদুলকে, আস্তে আস্তে তার পড়াশোনা সব কিছু বন্ধ হয়ে যায়। রমা হাসি মুখেই তা মেনে নেয়, কারণ সে মইদুলকে ভালোবেসে এসেছিল। মইদুলের অত সামর্থ্য কোথায় যে তাকে আবার পড়াশোনা করাবে। তারপর আবার তার বিয়ে হয়ে গেছে। বাড়ির বউকে এত পয়সা খরচা করে তাদের মতো ঘরে কি কেউ আর পড়তে পাঠায়? তাই রমার জীবনে যা ঘটার তাই ঘটেছিল। সে পুরোপুরি ঘরে আটকা পড়ে গেছিল। খুব অল্প দিনের মধ্যেই সে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে সুন্দর করে সংসার করতে থাকলো। তার শ্বশুর শাশুড়িও তাকে পছন্দ করত, তাই বাড়িতে তাকে একটু আদর যত্নও করত। কিন্তু গরিব ঘরে যতটা আদর যত্ন পাওয়ার দরকার সে ঠিক সেইটুখানেই পেত। সেও ছিল গরিব ঘরেরই একটি মেয়ে, কিন্তু তার বাবা মা তাও তাকে অনেক তোলা তোলা করে মানুষ করেছে। ওই যে বলেছিলাম না, তার বাবা মার দৃষ্টিভঙ্গি ছিল আলাদা। চাইতো মেয়ে অনেক বড় হবে, অনেক অনেক পড়াশোনা করবে। কিন্তু সেসব তো আর কিছুই হলো না। যা হোক, সেসব বাদই দিলাম। এদিকে রমার যে হাজবেন্ড, সেই মইদুল, বেশ কিছুদিন সেখানে থাকার পরে হঠাৎ সে রাজমিস্ত্রি কাজ করার জন্য কলকাতায় চলে আসে। সেখান থেকে মাঝে মধ্যেই রমার সাথে ফোনে কথা হতো, প্রায় কথা হতো। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই মইদুলের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। সে রমাকে আর রোজ ফোন করে না। সে যেন রমাকে একটু অ্যাভয়েড করতে থাকে। এদিকে রমার সাথে রমার বাবা মার কোনো সম্পর্ক নেই। সে এমনিতেই মনমরা হয়ে থাকে। সে বাবা মায়ের সাথে দেখা করতে পারে না। গ্রামের যদি কোনো লোককে সে দেখতে পায়, তার কাছে দৌড়ে গিয়ে বাবা মার খোঁজ খবর নেয়। তার বারবার মনে হতে থাকে, তার বাবা মার কি তার কথা একবারও মনে পড়ে না? তারা তো এসে কই তার সাথে একবারও দেখা করে না। এত রাগ বাবা মায়ের। এই কথা সে যখন ভাবত, মনে মনে তার প্রচন্ড রাগও হতো। কখনো কখনো সে লুকিয়ে চোখের জল ফেলত। যে মানুষটাকে ভালোবেসে, যার হাত ধরে সে সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছিল, সেই মানুষটাই তো আজ আর তার তেমনভাবে খোঁজ করে না। কোথায় আছে, কি করছে না করছে, সে কিছুই জানতে পারে না। যখনই ফোন করে, নয় ফোন ধরে, আর ধরলে পারেও দু একটা কথা বলে রেখে দেয়, আর না হলে কখনো কখনো ফোনই ধরে না দিনের পর দিন। রমা বুঝতে পারে আস্তে আস্তে মইদুল তার থেকে অনেকটা সরে গেছে। সে হয়তো অন্য কাউকে পছন্দ করে, বা
অন্য কারোর সাথে তার কোনো সম্পর্ক তৈরি হয়েছে, তাই সে রমাকে এইভাবে অ্যাভয়েড করছে। কিন্তু তার হাত পা বাঁধা, সে যাবে কোথায়? তার বাবা মার কাছে ফিরে গেলে তার বাবা মা কি তাকে উঠতে দেবে? আর সে যাবেই বা কোথায়? এদিকে শ্বশুর শাশুড়িকেও সে রীতিমতো ভয় পেতে শুরু করে। যে শ্বশুর শাশুড়ি তাকে প্রচণ্ড ভালোবাসত একটা সময়, সেই শ্বশুর শাশুড়ি তাকে দিয়ে এখন ঘরের যাবতীয় কাজ করায়, ভালো করে খেতে পর্যন্ত দেয় না, উল্টে মারধরও শুরু করে। এই অত্যাচার রমা আর মেনে নিতে পারছিল না। সে চাইছিল সে এখান থেকে অনেক অনেক দূর চলে যাবে। একটা সময় পর তার মনে হয় সে তার বাবা মার কাছে চলে যাবে। যতই যাই হোক, বাবা মা তো তাকে ঠিক মেনে নেবে, তাকে আবার কাছে টেনে নেবে। এরই মধ্যে একদিন খবর পায় যে মইদুল ফিরে আসছে গ্রামে। তার শ্বশুরই তাকে এই খবরটা দেয়। সেদিন রমা প্রচণ্ড আনন্দে ছিল। সে ভেবেছিল এরপর মইদুল আসলে তাকে সে খুব ভালোবাসবে আর তাকে বলবে সব কথা ভুলে গিয়ে সুন্দর করে তার সাথে যেন এখানেই সে সংসার করে, এখানেই যা কাজ করার করুক, তারা একসাথে থাকবে, নতুন করে তারা আবার স্বপ্ন দেখবে। আর যদি সে একান্ত কলকাতায় যেতে চায় তাহলে রমাও তার সাথে চলে যাবে। সে ওখানে গিয়ে যে কোনো একটা কাজ জুটিয়ে নেবে, কিন্তু মইদুলকে সে কিছুতেই কাজ ছাড়া করবে না। এই ভেবে যখন রমা এক রাত স্বপ্ন বুনছিল, মইদুল এলো সেই রাতে। শুধু মইদুল না, মইদুলের সাথে সেদিনকে আরও একটি মেয়ে এসেছিল মইদুলের হাত ধরে, মইদুলের দ্বিতীয় স্ত্রী। এরপর রমার উপর অত্যাচার আরও বেড়ে যায়, অত্যাচার মাত্রা ছাড়িয়ে যায়। এতদিন তার শ্বশুর শাশুড়ি তাকে ধরে মারত, এখন তার সেই ভালোবাসার লোক মইদুলও তাকে ধরে মারধর করে। এমনকি তার দ্বিতীয় স্ত্রীও তার গায়ে হাত তুলতে পিছু পা হয় না। রমা একদিন চাইছিল এই সব কিছু ছেড়ে দৌড়ে বেরিয়ে যাবে। সে ঠিকও করেছিল, সে চলে যাবে তার বাবা মার কাছে। কিন্তু সেদিন তাকে ধরে ফেলে মইদুল। মইদুল সেদিনকে নেশার ঘোরে রমাকে বেধড়ক মারধর করে এবং তার গায়ে আগুন লাগিয়ে দেয়। গ্রামের সেই দিন যে লোকজন ছিল তারা রমাকে বাঁচানোর জন্য দৌড়ে আসে, তাকে নিয়ে হসপিটালেও যায়। কিন্তু রমার এতটা শরীর পুড়ে গেছিল যে সেদিন আর রমাকে বাঁচানো যায়নি। রমার বাবা মা দৌড়ে এসেছিল হসপিটালে তার মেয়েকে শেষ দেখা দেখতে, কিন্তু তার মেয়ের সেই রকম জ্বলন্ত পোড়া দেহ দেখে তার বাবা মা রীতিমতো অবাক হয়ে যায়। সেদিনকে তাদের চোখে জল বাঁধ মানছিল না, তারা হাউ হাউ করে কাঁদছিল। কিন্তু তখন সব শেষ। পুলিশ কেস হয়, কিন্তু পয়সার জোরে মইদুল সেদিনকে পার পেয়ে যায়। মইদুলকে শাস্তি দেওয়ার ক্ষমতা সেদিনকে রমার বাবা মার ছিল না। এরপর থেকে যারা সেই গ্রামে থাকতো তারা মাঝে মধ্যেই দেখত অনেক রাতে মইদুলদের বাড়ির পিছনের দিকে কার যেন পায়ের শব্দ হতো। মইদুলরাও ভালো করে বুঝতে পারত তাদের বাড়ির পিছনে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। যতবার তারা জানলা খুলে দেখার চেষ্টা করেছে কিংবা বাইরে বেরিয়ে এসেছে, তারা কিন্তু কাউকে দেখতে পায়নি। গ্রামের অনেক লোকেরাই শুনতে পেত মইদুলদের বাড়ির পিছন থেকে কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে অনেক অনেক রাতে, কিন্তু তারা কাউকেই দেখতে পেত না। এরপর থেকে রমার বাবা মারও সেই একই অনুভূতি হতে থাকে। তারাও রাত্রিবেলা শুয়ে শুয়ে শুনতে পেত তাদের ঘরের পিছনে কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। কখনো কখনো শুনতো কেউ যেন রমার মাকে মা বলে ডেকে উঠত। তার মা দৌড়ে বাইরে বেরিয়ে দেখত কেউ নেই। এরপর তারাও ঘরের পিছনে সেরকম কান্নার শব্দ শুনতে থাকে। রমার বাবা মা বুঝতেই পারে তাদের মেয়ে শান্তি পায়নি, সে এরকমভাবে ঘুরে বেড়ায়।
আসলে যে কোনো আত্মা যখন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তারা বিভিন্ন মাধ্যম খোঁজে। কখনো স্বপ্নের মাধ্যমে আমাদের দেখা দিয়ে তাদের কষ্টের কথা জানায়, কখনো আয়নার সামনে এসে তারা আয়না থেকে আমাদের দেখা দেবার চেষ্টা করে। এমন আরও নানা ধরনের মাধ্যম রয়েছে। রমা মারা যাবার পর সে তার মাকে বারবার স্বপ্ন দিত, তার মায়ের সাথে এসে স্বপ্নে সে কিছু বলার চেষ্টা করত, কিন্তু বেচারি রমা, তার আর শেষ কথা বলা হয়ে ওঠেনি। রমার মা বুঝতে পারে যে রমার আত্মার শান্তি হয়নি। এরপর ভালো ঠাকুরমশাই ডেকে তারা রমার সুন্দর করে যাবতীয় ক্রিয়াকলাপ শেষ করে। এরপর থেকে তার মাও আর রমাকে দেখতে পায়নি। এই যে ঘটনাটা শুনলেন, এই ঘটনাটা রমার মা নিজে পলাশদাকে বলেছিলেন। রমার মা পলাশদাদের বাড়িতেই এখন থাকেন এবং তিনি এই ঘটনাটি শেয়ার করেছিলেন পলাশদার সাথে, এবং পলাশদা আমাকে বললেন। ঘটনাগুলো আগেও বললাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবাই খুব খুব ভালো থাকুন। আবার আপনাদের সামনে আমি নতুন একটা ঘটনা আনবো ঠিক এই রবিবার দুপুরবেলা। যে ঘটনাটি থাকবে সেটা গোয়ার একটি ঘটনা। গোয়ার মোস্ট হন্টেড হাউসের ঘটনা আপনাদের সামনে আমি নিয়ে আসব। আর এই হন্টেড হাউসের কথা শুধু আমি বলছি তা নয়, বিভিন্ন পেপারে, বিভিন্ন ম্যাগাজিনে এই হন্টেড হাউসের কথা আগে থেকেই বলে রেখেছে। শুধু এই হন্টেড হাউস না, এর চারপাশেও রয়েছে সেই বিভিন্ন ধরনের নেগেটিভ এন্টিটিরা, যারা বিভিন্নভাবে মানুষের ক্ষতি করে চলেছে। তাহলে রবিবার আমি রুমকি থাকবো আপনাদের জন্য নিয়ে আরও একটি হাড়হিম করা ঘটনা। আপনারা আসতে ভুলবেন না কিন্তু।